গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি সকলেই তোমরা ভালো আছো। তো সবার প্রথমেই গোলপোস্ট দ্য স্মার্ট স্টাডির পক্ষ থেকে তোমাদের সকলকে অভিবাদন জানাই, শুভেচ্ছা জানাই আমাদেরকে সাপোর্ট করার জন্য। তো দেখো, আমরা শুরু করেছিলাম সেল এবং সেল ডিভিশন চ্যাপ্টার দিয়ে, আমাদের জীবন বিজ্ঞানে শুরু হয়েছিল। তাহলে সেল এবং সেল ডিভিশনের আমরা 1 নম্বর পার্ট করে ফেলেছি, আজকে তার দ্বিতীয় পার্টটা শুরু করব। তো আমরা প্রথম পার্ট যেটা ছিল আমাদের, সেখানে কিন্তু আমরা কোষীয় অঙ্গাণুগুলোকে নিয়ে জেনেছি, কীভাবে কোষ সৃষ্টি হয়েছে, কোষ কীভাবে গঠিত হয়েছে, সজীব কোষ মৃত কোষকে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো কিন্তু আগেই হয়ে গেছে আমাদের। আজকে আমরা তার পরবর্তী কিছু কোষীয় অঙ্গাণু জানবো এবং তারপর আমরা কোষ বিভাজনে চলে যাব। ঠিক আছে, তাহলে বেশি সময় নষ্ট না করে আমি সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো, আমাদের আজকে যে কোষীয় অঙ্গাণুটা আমরা জানবো সেটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া দেখো, মাইটোকন্ড্রিয়া প্রায় সকল সজীব কোষেই কিন্তু আমরা মাইটোকন্ড্রিয়াকে পাই। ঠিক আছে, এই মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা থাকে। একটা পর্দাকে বলা হয় অন্ত আবরণী পর্দা এবং একটা পর্দাকে বলা হয় বহি আবরণী পর্দা। তাহলে মাইটোকন্ড্রিয়ার যেটা ভিতরের দিকের অংশ, যে অন্ত আবরণী যে পর্দাটা আছে, সেই পর্দাগুলো কি হয় না, ওই পর্দাটা পরস্পর খুব কাছাকাছি অবস্থান করে একটা ভাঁজের মতো সৃষ্টি করে, যে ভাঁজটাকে আমরা ক্রিস্টি বলি। ঠিক আছে, এবং এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে অনেক ধরনের উৎসেচক থাকে, যার মধ্যে রাইবোজোম আছে, অনেক ধরনের প্রোটিন আছে। ঠিক আছে, এবং এর যেটা কাজ, এর কাজ হচ্ছে কি না, এটিপি অণু সংশ্লেষ করা। তার এটিপি অণু সংশ্লেষ কী জন্য করে না, দেখো, যখন আমাদের মানব শরীরের কোনো একটা কিছু আমরা কাজ করি, বা আমাদের ভিতরে যে সমস্ত অঙ্গতন্ত্রগুলো আছে যারা কাজ করছে, তাদেরকে তো ওই কাজটা করার জন্য কিছু পরিমাণ শক্তির দরকার হয়। তাহলে এই শক্তিটা তারা পায় কোথা থেকে না, এই শক্তিটা তারা পায় ওই মাইটোকন্ড্রিয়ায় এটিপি অণু সংশ্লেষিত হয় বলে। অর্থাৎ কি, আমাদের মানব শরীরের অভ্যন্তরে সকল প্রকার শক্তির উৎস কিন্তু ওই এটিপি অণুর সংশ্লেষণ কে করে বা কোথায় হয়, সেটা মাইটোকন্ড্রিয়াতে হয়। তাই মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বলছি। প্রথম কথা কি বললাম আমি, না, মাইটোকন্ড্রিয়া সকল প্রকার কোষেই থাকে। মাইটোকন্ড্রিয়া সকল প্রকার কোষেই থাকে, সকল প্রকার কোষেই থাকে, সকল প্রকার কোষে থাকে। যদি বলা থাকে বা কোশ্চেনে যদি পড়ে যে ধরো দেওয়া আছে, দুটো অংশ দেওয়া আছে বা দুটো কোষ দেওয়া আছে, লোহিত রক্তকণিকা দেওয়া আছে, শ্বেত রক্তকণিকা দেওয়া আছে, অনুচক্রিকা দেওয়া আছে, এই ধরনের কিছু দেওয়া আছে, বলে দিল কি না, মাইটোকন্ড্রিয়া অবস্থান নেই কোথায়, এরকমের একটা দেখাও যে যেখানে মাইটোকন্ড্রিয়া নেই। আমি কি বললাম না, মাইটোকন্ড্রিয়া সকল প্রকার কোষেই থাকে, যে কোনো প্রকার কোষেই থাকে। ব্যতিক্রম হিসাবে আমরা এখানে দুটোর নাম লিখতে পারি, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, এবং আরেকটা হচ্ছে সিগনল। একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা এবং আরেকটা হচ্ছে সিগনল। এই দুটো জায়গায় কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না, বাকি প্রায় সমস্ত কোষেই মাইটোকন্ড্রিয়াকে আমরা পাই। এর দুটো পর্দা থাকে। কি বললাম আমি, মাইটোকন্ড্রিয়ার দুটি পর্দা থাকে, দুটি পর্দা। একটাকে বলা হয় অন্তঃপর্দা, একটাকে বলা হয় অন্তঃপর্দা, এবং একটাকে বলা হয় বহিঃপর্দা, বহিঃপর্দা। তাহলে দেখো, যেটা অন্তঃপর্দা, কি বললাম আমি, সেই অংশটা পরস্পর খুব কাছাকাছি অবস্থান করে, কুঁকড়ানোভাবে অবস্থান করে একটা খাঁজের সৃষ্টি করে। ঠিক আছে, এই খাঁজটাকে আমরা ক্রিস্টি বলছি। কীরকম জিনিসটা দেখো না, ধরো এইটা হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়াটা, এটা হলো আমার মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, তাহলে এই যে দেখো দুটো পর্দা থাকবে, একটা অন্তঃপর্দা একটা বহিঃপর্দা। তাহলে ধরো আমি অন্তঃপর্দা আঁকছি, আঁকা হয়ে গেছে। এখন কি বলছি যে এর যে জায়গাটা আছে, এই জায়গাটা, এই যে এরা কিন্তু একসঙ্গে খুব কাছাকাছি অবস্থান করে কুঁকচানো অবস্থায় থাকে, কুঁকচানো অবস্থায় খাঁজের সৃষ্টি করে। এই খাঁজটাকে আমরা কি বলছি না, এই খাঁজটাকে আমরা ক্রিস্টি বলছি। বোঝা গেল? এবং এর মধ্যে আমি কি বললাম, দুই ধরনের উৎসেচক থাকে, আমরা সেটাকে কি বলছি, একটাকে আমরা রাইবোজোম বলছি, রাইবোজোম, এবং নিউক্লিক অ্যাসিড বলছি, এবং নিউক্লিক অ্যাসিড বলছি, নিউক্লিক অ্যাসিড। তার মধ্যে ডিএনএ আরএনএ দুটোই থাকতে পারে। ঠিক আছে, এর কাজ না, এর কাজ আমি কি বললাম, কাজ হচ্ছে কি না, কাজ হলো এটিপি অণু সংশ্লেষ করা, এটিপি অণুর সংশ্লেষ করা, মানে এটিপি অণুকে ভেঙে দেয়, এটিপি অণুর সংশ্লেষণ, এটিপি অণুর সংশ্লেষণ। এটিপি অণুর সংশ্লেষণ ঘটিয়ে কি করে, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে, যার জন্য আমরা মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলি, পাওয়ার হাউস, পাওয়ার হাউস
বা কোষের শক্তিঘর, কোষের শক্তিঘর কাকে বলছি আমরা? মাইটোকন্ড্রিয়াকে বলছি। কেন বলছি? কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি অণুর সংশ্লেষণ হয়, যার ফলে সেইখান থেকে শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তির সাহায্য নিয়ে কোষের বিভিন্ন ক্রিয়াকর্মগুলো সম্পন্ন হয়। তার জন্য আমরা মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলছি। বোঝা গেছে? এরপর আমরা আসছি এন্ডোপ্লাজমীয় জালিকাতে। ঠিক আছে, তো এইটা একটু তোমরা বোর্ডে লিখে নাও খাতাতে, আমি ততক্ষণে একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই। দেখো আমাদের পরবর্তী টপিক আছে কি না, এন্ডোপ্লাজমীয় জালিকা। এরা অবস্থান করে কোথায় না, এরা অবস্থান করে কোষের সাইটোপ্লাজমে। তো সাইটোপ্লাজম কি না, দেখো আমি কিন্তু সাইটোপ্লাজম এর আগের ভিডিওতে কভার করে দিয়েছি। যদি আগের ভিডিওটা কেউ না দেখে থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে ভিডিওটা দেখে নিও। কি বললাম আমি না, এন্ডোপ্লাজমীয় জালিকা কোষের সাইটোপ্লাজমে থাকে এবং এরা প্লাজমা পর্দা থেকে শুরু হয়ে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে। ঠিক আছে, এদের দুটো অংশ, এর ভিতরে রাইবোজোমের উপস্থিত আছে। রাইবোজোম একটা দানা, আমরা পরে আসছি সেইখানে। রাইবোজোম অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছোট 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 দানা একটা অংশ। ঠিক আছে, তাহলে এন্ডোপ্লাজমের একটা বাইরের দিক আছে এবং একটা ভিতরের দিক আছে। তাহলে এন্ডোপ্লাজমের যেটা বাইরের দিক, সেদিকে কি হয় না, রাইবোজোমের দানাগুলো অবস্থান করে এরকম ছোট 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 দানা, এরকম ধরো ছোট 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 দানা অবস্থান করে আছে। এইটা ওর বাইরের দিকটা, এইখানে ছোট 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 দানা অবস্থান করে আছে। তাহলে কি হবে না, আমি যদি এই জায়গাটাকে স্পর্শ করি, ভালোভাবে যদি বুঝতে যাই, দেখো কাঁঠাল তো দেখেছো না, কাঁঠাল বা মাদাল কি হয় না, এর বাইরে এক ধরনের এরকম এরকম অংশ থাকে, যেটাকে আমরা যদি স্পর্শ করি আমাদের কি মসৃণ মনে হয়? মনে হয় না, আমাদের কি মনে হয়? এটা অমসৃণ। তো এন্ডোপ্লাজমীয় জালিকার ঠিক বাইরের দিকে এইরকম ছোট 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 দানার মতো রাইবোজোমের অবস্থানের ফলে এর বাইরের দিকটা অমসৃণ হয়, যেটাকে আমরা অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা বলি। ও মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা বলি। কাদেরকে না, এইখানে কি বললাম আমি না, রাইবোজোম বাইরের দিকে অবস্থান করে বলে, রাইবোজোমের জন্য, রাইবোজোমের জন্য। এবং এই যে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, এর কাজ হচ্ছে কি না, এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, প্রোটিনকে ভাঙা, প্রোটিন সংশ্লেষ করা। কার কাজ না, অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ প্রোটিন সংশ্লেষ করা। এবং এর ভিতরের দিকের যে অংশটা, সেইখানে কিন্তু রাইবোজোম থাকে না। যদি রাইবোজোম না থাকে তাহলে সেই জায়গাটা কি, যদি রাইবোজোম থাকার ফলে অমসৃণ হয়, তাহলে রাইবোজোম না থাকার ফলে কি হবে না, মসৃণ হবে। কি বললাম আমি, এর ভিতরের দিকে রাইবোজোম না থাকার ফলে এর ভিতরের অংশটাকে বলা হয় মসৃণ, মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, এন্ডোপ্লাজমীয় জালিকা, এন্ডোপ্লাজমীয় জালিকা। ঠিক আছে, এর কাজ কি না, এর কাজ লিপিডকে সংশ্লেষ করা, লিপিড সংশ্লেষ করা, লিপিডকে ভাঙানো। এখন যদি তোমরা বলো লিপিডটা কি, দেখো প্রোটিন, লিপিড, ফ্যাট এগুলো হচ্ছে একটা খাদ্য গুণ, যারা কি হয় না, যারা কোথাও না কোথাও কোনো না কোষে তারা সংশ্লেষিত হয়। ঠিক আছে, এবং তারপর তার থেকে যে প্রকার শক্তি উৎপন্ন হয় সেইটা আমাদের বিভিন্ন প্রকার কোষে যায়। ঠিক আছে, কি বললাম আমি না, এন্ডোপ্লাজমীয় জালিকা কোথায় থাকে? ফার্স্ট কথা বললাম সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে সকল প্রকার কোষে এন্ডোপ্লাজমীয় জালিকা আমরা পাবো। ঠিক আছে, কোথা থেকে শুরু হয় না, প্লাজমা পর্দা থেকে, প্লাজমা পর্দা থেকে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে, নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে কে না, এন্ডোপ্লাজমীয় জালিকা। কি বললাম দেখো আরেকবার বলে দিই না, এন্ডোপ্লাজমীয় জালিকা কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে, এরা প্লাজমা পর্দা থেকে শুরু হয়ে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে। ঠিক আছে, এর বাইরের দিকের অংশে রাইবোজোমের উপস্থিতির জন্য এর বাইরের অংশটা অমসৃণ হয় এবং এইটার নাম হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, যার কাজ কি না, প্রোটিনকে সংশ্লেষ করা। এবং এর ভিতরের দিকে কি হচ্ছে না, রাইবোজোমের উপস্থিত না থাকার জন্য ভিতরের দিকের অংশটা মসৃণ হয় এবং একে আমরা বলি মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, যার কাজ হচ্ছে লিপিড সংশ্লেষ করা। ক্লিয়ার? এরপর আমরা আসছি গোলজি বডি বা গোলজি বস্তুতে। ঠিক আছে, এরা
সাধারণত কোষে সাইটোপ্লাজমে থাকে এবং কি না এরা কিন্তু শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে কিন্তু আমরা গোলজি বডি বা গোলজি বস্তু আমরা পাই না। ক্লিয়ার? এরা কি হয় না, এরা একসাথে অনেকগুলো অবস্থান করে, এইভাবে অনেকগুলো অবস্থান করে এরা, এবং ভূমির সমান পরস্পর একটার সাথে আরেকটা সমান্তরালভাবে থাকে এবং চ্যাপ্টার থলির মতো একটা অংশ গঠন করে। ঠিক আছে, এইখান থেকে আমাদের অত বেশি ইম্পর্টেন্ট কিছু নেই, এইখান থেকে শুধুমাত্র আমাদেরকে এটা জানতে হবে যে যেটা গোলজি বডি বা গোলজি বস্তু এদেরকে বলা হয় কি না প্রাণী কোষের প্যাকেজিং স্টোর বা প্যাকেজিং সেন্টার বলা হয়, প্যাকেজিং কেন্দ্র বা প্যাকেজিং স্টোর বলা হয়। কোথায় থাকে বললাম না, এরা থাকে সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে, এরা কোষের সাইটোপ্লাজমে থাকে এবং শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, এরা কিন্তু উদ্ভিদ কোষে থাকে না, শুধুমাত্র প্রাণী কোষ। কি বললাম আমি না, এই যে গোলজি বডি বা গোলজি বস্তু যেটা আমাদের আছে এরা কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে এবং শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, এবং এরা একসঙ্গে অসংখ্য ছোট ছোট চ্যাপ্টার থলির মতো সমান্তরালভাবে বিন্যস্ত থাকে, যার জন্য কি এবং কি বললাম আমি এদেরকে প্যাকেজিং কেন্দ্র বা প্যাকেজিং স্টোর বলছি। এর কাজ কি না, এর দেখো সাধারণত কাজ হচ্ছে কি না, এর কাজ যেগুলো অপ্রোটিন পদার্থ তাদের সংশ্লেষ ঘটানো, অপ্রোটিন পদার্থের সংশ্লেষ ঘটানো, অপ্রোটিন পদার্থের সংশ্লেষ ঘটানো এবং লাইসোজোম তৈরি করা, এবং কি না এবং লাইসোজোম তৈরি করা, এবং লাইসোজোম তৈরি করা। কি বললাম আমি না, যেটা আমাদের গোলজি বস্তু ছিল তার দুটো কাজ আমরা এখানে জানছি, একটা কি কাজ না অপ্রোটিন পদার্থের সংশ্লেষ ঘটানো, মানে কি এখানে না প্রোটিনের সংশ্লেষ হবে, না ফ্যাটের সংশ্লেষ হবে, না লিপিডের সংশ্লেষ হবে, এগুলো বাদ দিয়ে আদার্স যে সমস্ত অপ্রোটিন পদার্থগুলো আছে আমরা তাদেরকে এখানে ভাঙবো, আমরা না এই গোলজি বডি বা গোলজি বস্তু নিজেই ভাঙবে। এবং 2 নম্বর কাজ কি না লাইসোজোম তৈরি করা, লাইসোজোমও একটা আমাদের কোষীয় অঙ্গাণু, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই লাইসোজোম তৈরি হচ্ছে কোথায় না এই গোলজি বডি বা গোলজি বস্তুতে। ঠিক আছে, চলো এরপর কি আসছে না দেখো, এরপর আসছে লাইসোজোম। একটু আগে আমরা জানলাম কি লাইসোজোম শুরু হচ্ছে কোথা থেকে না গোলজি বা গোলগি বডি থেকে, গোলগি বডি থেকে লাইসোজোমের শুরু হয়। ক্লিয়ার? এর কাজ কি দেখো না, এর অনেকগুলো কাজ আছে। প্রথম কাজ হচ্ছে কি না খাদ্যকে হজম করা, খাদ্যকে হজম করা। 2 নম্বর কি না 2 নম্বর হচ্ছে জীবাণুকে ধ্বংস করা, জীবাণুকে ধ্বংস করা। 3 নম্বর কাজ হচ্ছে কি না মৃত যেগুলো কোষ, আমাদের শরীরে যে সমস্ত কোষগুলো মৃত সেই কোষগুলিকে নষ্ট করে দেহের বাইরে বার করে দেওয়া, তো মৃত কোষকে ধ্বংস করা, ধ্বংস করা। এখন একটা জিনিস দেখো গুরুত্বপূর্ণ, যেটা যে এই লাইসোজোমের যে কাজটা হচ্ছে কি না ধ্বংস করা, এর প্রধান কাজ কি না ধ্বংস করা। তাহলে কোনো কারণে যদি আমাদের শরীরের কোনো একটা জায়গায় বা যেখানে লাইসোজোম আছে সেইখানে যদি লাইসোজোমের পরিমাণ নির্দিষ্ট থেকে বেশি হয়ে যায়, তখনও কি হবে না ওর যে ধ্বংস সেই ধ্বংসের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাবে। কি হবে, ধরো সেইখানে মৃতকোষ নেই, যে পরিমাণ মৃতকোষ ছিল সেগুলো তো ধ্বংস হয়ে গেল, কিন্তু আমার অত্যধিক মাত্রায় যদি লাইসোজোম উৎপন্ন হয়ে যায় সে কি করবে, তখন নিজের কোষকে সে ধ্বংস করবে। তার এই জন্য তাকে কি বলা হয় না আত্মঘাতী থলি বলা হয়, আত্মঘাতী থলি বলা হয়। আত্মঘাতী কেন বলা হয়, আত্মঘাতী কথার অর্থ কি না সুইসাইড করা, নিজেই নিজেকে মেরে ফেলা। তো কি করছে দেখো, লাইসোজোমের কাজ হচ্ছে মৃত কোষকে ধ্বংস করা, কিন্তু কোনো কারণে যদি লাইসোজোমের পরিমাণ বেশি হয়ে যায় সে কি করবে না মৃত কোষের সাথে সাথে কিছু পরিমাণ সজীব কোষকেও ধ্বংস করে দেবে। তাহলে যদি সজীব কোষকে ধ্বংস করে দেয়, সেই কোষটা কি না আমাদের শরীরে একটা ভূমিকা পালন করেছিল, সজীব কোষটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে সেইখানে আমার ক্ষতি হচ্ছে, যার জন্য লাইসোজোমকে আমরা আত্মঘাতী থলি বলছি। ক্লিয়ার? চলো দেখো আমি একসাথে দুটো লিখেছি, একটা লিখছি রাইবোজোম এবং একটা লিখছি সেন্ট্রোজোম। তো এই যে ভাগ করেছি তার মানে আমি এদেরকে পার্থক্য করছি না, আমি এই যে দুজনের যা ধর্ম, দুজনের যা অবস্থান এবং এদের কাজগুলোকে আমি একসাথে কমপ্লিট করছি। ঠিক আছে, এবং এদের দুজনের একটা খুব সাধারণ বৈশিষ্ট্য আছে কি না এরা দুজনেই হচ্ছে পর্দাবিহীন, অর্থাৎ এরও পর্দা নেই কোনো, এটাও পর্দাবিহীন, পর্দাবিহীন, এবং
আমার সেন্ট্রোজোমও পর্দাবিহীন, সেন্ট্রোজোম পর্দাবিহীন, এটাও পর্দাবিহীন। আমি সেন্ট্রোজোম যেহেতু এবার লিখেছি, আমি নিচে সেন্ট্রোজোম লিখছি না, তাহলে দুটাই হচ্ছে আমার পর্দাবিহীন। যেটা রাইবোজোম, এ কি হচ্ছে না রাইবোনিউক্লিক অ্যাসিড রাইবোনিউক্লিক প্রোটিন নামক খুব সূক্ষ্ম সূক্ষ্ম দানার সমন্বয়ে গঠিত হয় কে না রাইবোজোম। রাইবো নিউক্লিক প্রোটিন দ্বারা গঠিত হয়। এবং এই রাইবোজোমের কাজ হচ্ছে কি না দেখো কি দ্বারা তৈরি হচ্ছে না রাইবো নিউক্লিক প্রোটিন দ্বারা গঠিত হচ্ছে। তাহলে এর কাজ হচ্ছে কি না এর কাজ হচ্ছে এই প্রোটিনকে ভেঙে দেওয়া, প্রোটিন সংশ্লেষে সহায়তা করা, প্রোটিন সংশ্লেষে মাইটোকন্ড্রিয়াকে সহায়তা করা। তো যাই হোক আমি অত ডিটেলসে না লিখে আমি জাস্ট লিখছি প্রোটিন সংশ্লেষে সহায়তা করা। এরপর দেখো যেটা হচ্ছে আমাদের সেন্ট্রোজোম, আমি কি বললাম না সেন্ট্রোজোমও পর্দাবিহীন। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে এই সেন্ট্রোজোম সকল প্রকার প্রাণী কোষে তো পাওয়া যায়, কিন্তু সকল প্রকার উদ্ভিদ কোষে পাওয়া যায় না, কিছু প্রকার উদ্ভিদ কোষে পাওয়া যায়। সকল প্রকার প্রাণী কোষ ও কিছু প্রকার উদ্ভিদ কোষে পাওয়া যায়, কিছু প্রকার উদ্ভিদ কোষে পাওয়া যায়। এর কাজ হচ্ছে কি না এর কাজ কোষ বিভাজনে সহায়তা করা, কোষ বিভাজনে সহায়তা করা। একটা জিনিস মনে রাখবে যে যদি এমন কোনো কোষ থাকে যার মধ্যে সেন্ট্রোজোম নেই তাহলে সেই কোষটা কিন্তু বিভাজন হতে পারবে না। উদাহরণস্বরূপ যদি আমি এক্সেপশনাল ধরি যে যেমন ধরো নিউরন মানব শরীরে নিউরন হচ্ছে একটা কোষ, তাই তো, কিন্তু কি হলো না এই নিউরন কিন্তু বিভাজন হতে পারে না। কারণটা কি না কারণ এই নিউরনের মধ্যে আমার সেন্ট্রোজোম থাকে না। তাহলে সেন্ট্রোজোম যদি না থাকে তাহলে আমার সেই কোষটা বিভাজন হতে পারবে না, তাই নিউরন কিন্তু কোষ বিভাজনে হয় না, বা এখানে নিউরন কোষ বিভাজনে অংশগ্রহণ করে না, কোষ বিভাজনে অংশগ্রহণ করে না। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের সেল এবং সেল ডিভিশনের সেল পার্টটা আমরা আজকে কমপ্লিট করলাম। এই পার্টটা মানে আমাদের এই সেল ডিভিশনকে জানার জন্য আমার যেটুকু পরিমাণ সেল সম্পর্কে জানা দরকার ছিল আমরা কিন্তু আজকে সেটা কমপ্লিট করলাম। এরপর পরবর্তী ক্লাসে আমাদের শুরু হবে কি না সেল ডিভিশন, অর্থাৎ একটা কোষ কিভাবে নিজেকে বিভাজন করে সংখ্যায় বৃদ্ধি করছে এবং কেন কোষটা বিভাজন করছে। ক্লিয়ার? ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং ভিডিওগুলি মন দিয়ে দেখতে থাকো।